আমরা মজলুম আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকার। আমরা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়ায় গেছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার আছে। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত না। neither majority nor minority, we demand unity. এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে, দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না। প্রয়োজনটা কি? আমরা তো মিলেমিশেই আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার। এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই, মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে, তারাও কিন্তু পাহারা দিয়েছে। আমাদের দল ছিল, বিএনপি ছিল, ছাত্র দল ছিল, এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও ছিল। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন? আমার জন্য যদি পাহারা না লাগে আরেকজনের জন্য লাগবে কেন? এই সংস্কৃতিও উঠে যাক, সেটা আমরা চাই। সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায়। আমি কি শিখাইয়ে দেব অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে, এর অধিকার আমার আছে? নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে? তা যদি না থাকে তাহলে কেন এটা হবে? কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায়? এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশের বাইরে থেকে কেউ কেউ হয়তোবা বাস্তবতা না জানার কারণে তারা সম্প্রতি কিছু ভূমিকা পালন করেছেন বা করছেন, যেটা আসলে আমাদের দেশের জন্য কাম্য নয়। আমরা আমাদের এই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব, আসুন আপনারা বাস্তবতা দেখেন। দেখার পরে যদি এই জাতির প্রতি আপনাদের যৌক্তিক কোনো সমালোচনা অথবা দৃষ্টি আকর্ষণে তাকে নির্দ্বিধায় করুন। আমরা জাতি হিসাবে কথা দিচ্ছি, জাতির একটা অংশ হিসাবে কথা দিচ্ছি যে আপনাদের পরামর্শের, পর্যালোচনার, সমালোচনার আমরা সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদেরকে অনুধাবন না করে আমাদের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করলে আমরা ব্যথা পাব। আমরা বিশ্বের সকল দেশের সাথে, শান্তিকামী দেশের সাথে, গণতান্ত্রিক দেশের সাথে আমরা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ সহাবস্থান চাই। আমরা সকলের মর্যাদা রক্ষার পক্ষে এবং আমরা আমাদের নিজেদের মর্যাদা পাওয়ার পক্ষে। একদল শুধু দিয়ে যাবে আর একদল শুধু পেয়ে যাবে, এটা কোনো জাস্টিস না। এখানে এটা মিউচুয়াল হতে হবে, এবং মিউচুয়াল রিলেশন যখন ভালো থাকে তখন সবাই ভালো থাকে। আর এই রিলেশনের জায়গাটা যখন এলোমেলো হয়ে যায় তখন সবাই কিন্তু বিপদে পড়ে যায়। আমরা কেউ বিপদে পড়তে চাই না। আমরা চাই সকলেই সকলের সম্মানিত প্রতিবেশী হিসাবে বসবাস করতে। এটা শুধু ভারত দিয়ে কোনো কথা না, সকলের ক্ষেত্রে আমাদের একই কথা। আরেকটা জিনিস আমরা চাই, মনে প্রাণ আমাদেরকে আপনারা সাহায্য করেন বন্ধু হিসাবে যেখানে প্রয়োজন, কিন্তু মেহরবানি করে কেউ আমাদেরকে কোনো বিষয়ে বাধ্য করার চেষ্টা করবেন না। আমাদের ডিসিশনটা আমাদের জনগণকে নিতে দিন। জনগণ যখন ডিসিশন নেবে তখন সেই ডিসিশন জনকল্যাণমূলক ডিসিশন হবে। এটাই হবে গণতন্ত্রের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে। কিন্তু অন্য জায়গা থেকে যদি কেউ আমাদেরকে বাধ্য করার চেষ্টা করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই।
এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? আপনার স্বভাব বদলান, তাইলে তো প্রতিবেশী বদলানোর দরকার পড়বে না। প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে আপনি রিসিভ করে নেন, তার প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন। অবভিয়াসলি আপনি যখন কাউকে সম্মান করবেন, ভালোবাসবেন, আপনার পাওনা হয়ে যাবে তার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা। এর জন্য একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়ার কিছু নেই। সব কাজেই বড় কোনো কাজের অর্জনের জন্য ধৈর্যের সাথে সাহসিকতার সাথে আগাতে হবে। এই দুইটাই লাগবে, ধৈর্য লাগবে, সাহসিকতা লাগবে। তবে সবচেয়ে বড় সাহসিকতা হচ্ছে অধৈর্য না হওয়া, ধৈর্য ধারণ করা। আমরা যেন সেটা পারি। আপনারা জানেন, অনাকাঙ্ক্ষিতভাবে এ মাসের 1 তারিখ হঠাৎ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যে ছাত্র সংগঠনটি আমাদেরকে ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, তাদেরকেও নিষিদ্ধ করা হলো। কোন প্রেক্ষাপটে? যখন অধিকারের দাবিতে সারা জাতি ঐক্যবদ্ধ। আমি সূচনায় বলেছিলাম 1.5 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ বুঝলাম, শিশু 1.5 মাস কীভাবে এসেছিল? মা তার 1.5 মাসের সন্তানকে কুলে নিয়ে রাস্তায় ছিলেন। আপনাদেরই একজন জিজ্ঞেস করেছেন, সাংবাদিকের বন্ধু, যে আপনি এই যুগে নিয়ে, এই কচি বাচ্চা নিয়ে কেন রাস্তায় এসেছেন কেন? এই মা অত্যন্ত স্থির চিত্তে ধীরভাবে তিনি উত্তর দিয়েছেন, বাচ্চা কি আমারই শুধু একটা? আর মায়ের সন্তান নেই? সব মায়ের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমি আমার সন্তান নিয়ে এসেছি, সেই গুলি গ্রহণ করতে সেও যেন শরিক হয়ে যায়। দেশের জন্য, জাতির জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এটা দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলছে। এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে, আমি তাদের কাতারে আমার নাম লেখালে আমি গর্বিত হব। এবারকার এই আন্দোলনটা কোনো দলের ছিল না, শুধু ছাত্রদেরও ছিল না। হ্যাঁ, 15.5 বছরের ধারাবাহিকতা ছিল। রাজনীতিবিদরা ফিনিশিং দেননি, আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে। কিন্তু এই আন্দোলন একা তারা করেনি। ওই 1.5 মাসের শিশু কি ছাত্র নাকি? যে মা এসেছেন তিনি কি ছাত্র? আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র? সারা জাতি তাদের সাথে ছিল। তবে এইখানে ছাত্রদেরকে, তরুণদেরকে ডিসকারেজ করার অথবা প্রতিপক্ষ মনে করার কোনো কারণ নাই। সেই বাবাই সঠিক বাবা, যেই বাবা তার সন্তানের উন্নতি তার চেয়ে বেশি চায়। যে আমি সমাজে যে জায়গায় এসেছি, আমার সন্তানটা আরও উঁচু জায়গায় চলে যায়। এরা আমাদের সন্তান। সন্তানদেরকে গাইড করা, ভালোবাসা এবং অ্যাসিস্ট করা আমাদের দায়িত্ব। অনুরূপভাবে তারা যদি কোনো দেখি আমরা যে তারা পথ হারিয়ে ফেলছে, আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া, এটাও আমার দায়িত্ব। অতএব এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে আমরা যদি সমাজটাকে গড়ে তুলি নবীন প্রবীণের সমন্বয়, আলহামদুলিল্লাহ দেশ পথ হারাবে না।